হাসপাতালে তুর্য রায়ানের সামনে বসে আছে। রায়ান মোটামুটি একটু সুস্থ আছে। কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলতে শুরু করল, লুক রায়ান, আই নিড টু নাও, হিরকে মেডিসিনগুলো কে দিত আর কিভাবে দিত, এজন্য আই নিড ইউর হেল্প। আমি সব দিক দিয়েই তোমার হেল্প করব তুর্য, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর কি দিতে পারো? উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেব। তুমি হিরকে তুলে নিয়ে রেপ কেন করেছিলে তুর্য? হির তোমার বিবাহিতা স্ত্রী, ওর সাথে এই ধরনের ব্যবহার করতে তোমার বিবেকে বাঁধল না? কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করুক, এটা আমার একদম পছন্দ নয় রায়ান। কিন্তু তুমি আমার হিরকে এতদিন সেফ রেখেছ, এজন্য এতটুকু তোমার জন্য আমি করতেই পারি। হিরকে এত কষ্ট দেওয়াতে আমিও কষ্ট পেয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোমার আর হিরের বিয়ে ছিল 2 দিন পর। আমি অনেক চেষ্টা করেছি এই 3 মাসে হিরকে পুরনো সব স্মৃতি মনে করিয়ে দিতে, কিন্তু দিন শেষে আমি ব্যর্থ ছিলাম। কিছুতেই হিরকে পুরনো কথা মনে করাতে পারিনি। হিরের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওকে সব বলেছি, কিন্তু হির 2-3 দিন পর আবার আমার চেহারাটাও ভুলে যেত। নিরুপায় হয়ে একদিন রাহির সাথে যোগাযোগ করি, ওকে সব খুলে বলি। তখন রাহি আমাকে হেল্প করে তোমার কাছে থেকে হিরকে ফিরিয়ে আনতে। রাহি লুকিয়ে আমাকে হিরের সব তথ্য দিত। তোমার আর হিরের বিয়ে থামানোর জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু হিরকে আমি আমার ভালোবাসা দেখাতে পারতাম না। হিরের সামনে অতীতের কিছু বললেই হিরের মানসিক যন্ত্রণা শুরু হয়ে যেত। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি বলেন হিরের প্রপার চেকআপ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। রাহিকে দিয়ে হিরকে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য অনেকবার বলিয়েছি, কিন্তু হির মানেনি। ইভেন ডাক্তারের কাছে আনারও অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অবশেষে একটা প্ল্যান আমাকে বানাতেই হলো, যার মাধ্যমে হির নিজেই এই বিয়ে ভেঙে দেয়। অনেক ভেবে চিন্তে এই প্ল্যানটাই আমার মাথায় এলো, কারণ হিরকে আমি খুব ভালো করেই জানি ও তোমাকে কখনোই ঠকাবে না, তাই নিজেই বিয়েটা ভেঙে দেবে। আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু হিরকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম। এজন্যই আমার আর রাহির প্ল্যান অনুযায়ী সেদিন কলেজ ফাংশনের জন্য হির একা বাসা থেকে বের হয়, আর আমি ওকে রাস্তা থেকেই তুলে নিয়ে যাই। তারপর তাই হয় যা আমি চেয়েছিলাম। হির নিজ থেকেই তোমাকে মানা করে দেওয়ার মন বানিয়ে নেয়। জানি না এটাকে ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালেই তুমি ঢাকার বাইরে চলে যাও, যার জন্য আমি আরও একটা সুযোগ পাই হিরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হিরকে নিজের কাছে আনতে পারলেই ওর সমস্যাটা জানতে পারবো। হলোও তাই। এতটুকু বলে তুর্য থামল। রায়ানের চোখে পানি টলমল করছে। কেন যেন তুর্যর জন্য আজ ওর খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী, ছোট থেকে দেখে আসছে তুর্যকে সে। হির যে তুর্যর কলিজা তাতে রায়ানের কোনো সন্দেহ নেই, কিন্তু হিরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাই তো এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল তার স্বার্থপরতার জন্য। তুর্য আর কোনো অভিমান রাখল না। রায়ানের এসব করার পিছনের কারণটা সে ভালো করেই জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনে সমান অপরাধে অপরাধী। রায়ান বলতে শুরু করল, যেদিন ফুপা আর হিরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমরা তার 2 দিন পর খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগেই ফুপি গুরুতর আহত হয়ে মারা যান, আর হির কোমায় ছিল। যদিও 11 দিন পর হিরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে হির একদম ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। না ফুপির কথা মনে ছিল আর নাই তোমার কথা। আম্মু আব্বু তোমাকে হিরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দেই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হিরকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছিল। নিজের স্বার্থের জন্যই আমি সেদিন হিরকে তোমার কাছে থেকে আলাদা করেছিলাম তুর্য। কিন্তু বিশ্বাস করো, এই কয়েক মাসে একবারও হির আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্পই হিরের মনে গাঁথা ছিল শুধু। আমি হিরকে বলেছিলাম যে ওর বাবা মাও ছোট থাকতে মারা গেছেন, আর আমাদের বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকে। রাহি যে তোমার সাথে কথা বলতো সেটা আমি জানতাম না।
আর হীরকে আমি কোনো ড্রাগসও দিতাম না। কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হীরকে কিছু ঔষধ দিয়েছিল। সেই ঔষধগুলোই হীর খায়, কিন্তু সেগুলো তো মাথা ব্যথার আর ঘুমের ঔষধ। এই ঔষধগুলো হীরকে কোন ডাক্তার দিয়েছে বলতে পারো? সেই ডাক্তার তো কয়েক মাস ধরে ঢাকাতেই আছে, আর সেই ডাক্তারকেই দেখায় হীর। পেয়ে গেছি। কি পেয়েছ? এই ডাক্তারই হীরকে ড্রাগস দেয়। আমার এই ডাক্তারের ইনফরমেশন চাই রায়ান, অ্যাট এনি কোস্ট। বাসায় হীরের ঘরে থাকতে পারে প্রেসক্রিপশন। আমাকে একবার দেখতে হবে। তুমি দেখে আমাকে জানাও রায়ান। হীরের এই শত্রুকে শেষ না করতে পারলে হীর সেফ থাকতে পারবে না। অবশ্যই। তুর্য হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতেই তুর্য সারপ্রাইজড হয়ে যায়। তুর্যর বেস্ট ফ্রেন্ড রুহান দাঁড়িয়ে আছে তুর্যর সামনে। কি খবর দোস্ত? বিয়ে করে ফেললি আর আমাকে একটা বার বললিও না। আরে হো দোস্ত, তুই কবে ফিরলি লন্ডন থেকে? রাখো শালা তোর দোস্ত, আমাকে তো তুই ভুলেই গেছিস। আরে হো মামা, তোমায় কি ভুলতে পারি বলো? এই কয়েক মাসে একটা খোঁজও নিসনি। কি মনে করব আমি? সরি রে দোস্ত, অনেক চাপের মুখে ছিলাম। আবার বিয়েটাও এমন হুট করে করেছি যে তোকে বলতেই পারিনি। হ্যাঁ হয়েছে, হয়েছে। ভাবি কোথায়? ভাবির মুখদর্শন তো করা। আমিও দেখি কোন হুড় পরি আমার দোস্তের মন কেড়েছে। অবশ্যই দেখাবো। তুর্য একজন সার্ভেন্টকে পাঠালো হীরকে ডেকে আনতে। হীর বিয়ের পর প্রথম আজকে লাল রঙের শাড়ি পরেছে। পাতলা লাল একটা শাড়ি পরেছে, সাথে মনের মাধুরী মিশিয়ে সেজেছে। যদিও সাজটা তুর্যর জন্য তুলে রাখা, আর হীর জানেও না নিচে কে এসেছে। হীর সিঁড়ি দিয়ে নেমে নিচে আসার সময় তুর্যর চোখ আটকে যায় হীরের উপর। হীর এমনিতেও শাড়ি খুব বেশি একটা পরে না, আজ হঠাৎ পরাতে একটু ভিন্ন লাগছে। তুর্য ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে হীরের দিকে। হীর লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখির পাশে অন্য একজোড়া চোখ হীরকে নেশা ভরা দৃষ্টিতে দেখছে। রুহান মন্ত্রমুগ্ধের মতো দেখছে হীরকে। সে হয়তো জানে সে একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়া চোখ বাধা মানছে না। তনিমা বেগমের ডাকে সবার ঘর কাটে। রুহানে নিজের চোখ সরিয়ে নিলেও ওর মনে হীরের ছবি গেঁথে গেছে। কন্ট্রোল রুহান, ভাবি হয় তোর বেস্ট ফ্রেন্ড তুর্যর ওয়াইফ। নিজের চোখ সামলা রুহান। বিড়বিড় করছে কথাগুলো রুহান। কিরে কি বিড়বিড় করছিস? তুর্য রুহানকে হালকা ঝাঁকিয়ে প্রশ্নটা করল। আরে হো কিছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় না করিয়ে দিয়েই চোখে চোখে ইশারায় লেগে পড়েছিস। দোস্ত, ও হচ্ছে হীর, আমার বউ, আমার ভালোবাসা, আমার কলিজা, আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর হীর ইনি হচ্ছেন তোমার একটা দেবর, আমার বেস্ট ফ্রেন্ড রুহান। সরি রকস্টার রুহান খান। কেমন আছো ভাবি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি। রুহান ভাইয়ার কথাটা কেমন যেন সহজভাবে নিতে পারলাম না আমি। তার চাউনিও কেমন অস্বস্তিকর ছিল। এসব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন তুর্য আবার বলতে শুরু করলেন। জানো হীর, রুহানের সাথে আমার প্রথম দেখা লন্ডনে হয়। আমরা একসাথে থাকতাম সব সময়। গ্র্যাজুয়েশন শেষ করে দুজনে একসাথে মিউজিককে প্রফেশন হিসেবে চুজ করি। আজ দুজনেই সমুচ্চতায় আছি। ভুল বললি দোস্ত, তুই আমার থেকেও অনেক বেশি সাকসেসফুল আর পপুলার। এন্ড আই এম মাইন্ড অফ দ্যাট। তুর্য আর রুহান কথা বলছে আজ এতদিন পর তাদের দেখা হয়েছে। আমি কিচেনে চলে গেলাম আম্মুকে হেল্প করার জন্য। সবাই একসাথে খাবার পর্ব শেষ করে আড্ডা দিতে বসল। আমি আর তুর্য একসাথে বসে আছি, আর তুর্য এক হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে। কি মুশকিল, বাসার সবাই দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। আমার তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু তুর্য বেশ আরামেই আছে মনে হচ্ছে। রুহানের দৃষ্টি কেন যেন আমার ভালো মনে হচ্ছে না। এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমার অস্বস্তি হচ্ছে। সবার জন্য চা আনার বাহানা দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। যদিও রুহান তুর্যর বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে এসব ভাবা আমার উচিত না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে খারাপ কিছু হতে চলেছে।
আমার কি তুর্যকে জানানো উচিত রুহান ভাইয়ার কথা? তুর্য আবার আমাকে ভুল বুঝবেন না তো? রাতে রুহানকে তুর্যর পাশের রুমটাতে থাকতে দেওয়া হয়, যেই রুমের ব্যালকনি থেকে তুর্যর রুমের ব্যালকনির সব দেখা যায়। হির ব্যালকনিতে দাঁড়িয়ে রুহানের ওভাবে তাকিয়ে থাকার কথা চিন্তা করছে। আকাশে মেঘ করেছে, দমকা হাওয়ায় হীরের চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। তুর্য কাছের সাথে হেলান দিয়ে হীরকে দেখছে। তার মায়াবতীর মায় নতুন করে জোড়াচ্ছে। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান। তার দৃষ্টি বরাবরের মতো হীরের উপর। না জানি কি মাদকতা আছে হীরের মধ্যে, যা বারবার রুহানকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না সে। বন্ধুর বউকে এই নজরে দেখা তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যে করেই হোক একবারের জন্য হলেও হীরকে সে পেতে চায়। রুহানের ভাবনায় তখনই ছেদ পড়ে যখন তুর্য এসে হীরকে জড়িয়ে ধরে। রুহানের অজান্তেই তার কপালের রোগটা ফুলে উঠে রাগে। তুর্য তার মনে সুখে হীরকে আদর করছে। হীরও সমানভাবে তাল মেলাচ্ছে তুর্যর সাথে। রুহান রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তার চিন্তা শক্তি বলছে সে যা ভাবছে তা ঠিক না, কিন্তু মনকে সে মানাতে পারছে না। এক পর্যায়ে তুর্য হীরকে কোলে তুলে ঘরের ভিতর নিয়ে গিয়ে লাইট অফ করে দেয়। রুহান কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়। সেদিন রাতে আর রুহানের ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠতেই নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি তুর্য ঘুমিয়ে আছে আমার বুকের উপর। তাকে এভাবে দেখে পুরনো কথা মনে পড়ল। এর আগেও একদিন তুর্য এভাবেই আমার উপর ঘুমিয়েছিলেন। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি তুর্যকে ভালোবেসে ফেলেছি। তুর্যর মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকে তুর্যকে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিছু মনেও করতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। বেশি কিছু ভাবতেও পারি না, মাথায় ভীষণ যন্ত্রণা হয়। তুর্যর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাকে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনোমতে গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি, আর বাতরকটাও পাচ্ছি না। তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়েই বের হলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তুর্য উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য, এমনিতে কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি, আর আজকেই উনার তাড়াতাড়ি উঠতে হলো। তুর্য আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভীষণ লজ্জা হচ্ছে, তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানিতে মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পিছন থেকে তুর্য এসে আমাকে জড়িয়ে ধরল। জানতাম এমনই কিছু হবে এখন। এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবা? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনিতেও রাতে ঘুমোতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে বলেছিল কি শুনি? তুমি এত সুন্দর না হলে তো আর বারবার রোমান্স করতে মন চাইতো না। এখন সব আমার দোষ। অফকোর্স। এখন এত কথা না বলে আমাকে রোমান্স করতে দাও। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য আমার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নিলেন। তার এক হাত আমার কোমর আঁকড়ে ধরে রেখেছে, আর অন্য হাত আমার চুলের গভীরে বিচরণ করছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সবাই একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। আমি আর আম্মু সার্ভ করছি। তখন রুহান বলল, দোস্ত তুই তো বিয়ে করে নিলি। আমি আর কতদিন এভাবে থাকবো? একা একা আর ভালো লাগে না। তো বিয়ে করো না, একটা সুন্দরী ভাবি আসুক আমার। হ্যাঁ, এইবার তো করতেই হবে। একটা পরীর দেখা পেয়েছি, পরীটাকে আপন করে পেতেই হবে। বলিস কি মামা? কোথায় পেলি পরী ভাবিকে? পেয়েছি, সময় হলে সব বলবো। কিন্তু এখন শুধু এটুকুই বলবো যে তোদের বাড়ি এসে আমার ভাগ্য খুলে গেছে। তাই নাকি? যাক, আমার বন্ধুর ভাগ্য খুলেছে তাতেই আমি খুশি।
খাওয়া শেষে রোহান কোথাও বেরিয়ে গেল। তখনই রায়ান সেখানে এসে পৌঁছালো। রায়ান ভাইয়া এসেছে দেখে আমার খুশিও হচ্ছিল আবার ভয়ও হচ্ছিল। না জানি সেদিনের কথায় ভাইয়া কি মনে করেছে। ভয়ে ভয়ে তুর্য আর রায়ান ভাইয়ের সামনে গেলাম। রায়ান ভাই আমাকে দেখে একগাল হেসে বললেন, কেমন আছিস হির? ভালো আছি। তোমার এই অবস্থা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? সে কিছু না, একজন সাইকো লাভার আমার এই দশা করেছে। তুর্যর দিকে তাকিয়ে হেসে দিয়ে কথাটা বললেন। রায়ান ভাইয়া কি বললেন আমি কিছুই বুঝলাম না। হির, তুমি রায়ানের জন্য খাবারের ব্যবস্থা করো। জি, আসছি আমি। হিরকে ভিতরে পাঠিয়ে দিয়ে তুর্য বলতে শুরু করল, কিছু কি পেয়েছ? হ্যাঁ, হিরের ঘর থেকে ডাক্তারের প্রেসক্রিপশন পেয়েছি। এখানে ডাক্তারের ইনফরমেশন আছে। চলবে।